বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর অনার্স পেপার মেজর 1 ও পাস পেপার মাইনর 1 থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের আজকের প্রশ্নটি হলো, পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো। তোমাদের আমি আগের ক্লাসগুলিতে এই সকল পেপার থেকে 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরেছি। তাছাড়া তোমাদের পরীক্ষার সাজেশনও তুলে ধরেছি। তোমাদের পরীক্ষার সাজেশনে যে সকল প্রশ্নগুলো আমি রেখেছি, তাছাড়াও তোমরা আমি যে ভিডিও আকারে যে প্রশ্নগুলো আপলোড করছি এগুলোও তোমরা অবশ্যই দেখে যাও। দেখবে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি, অবশ্যই দেখো। এবং যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে তোমরা দেখো, পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো। প্রথমে তোমরা একটা প্যারা করবে, ঋগ্বৈদিক যুগের পর থেকে বুদ্ধদেবের আগমনের পূর্ববর্তী যুগ পর্যন্ত সময়কে পরবর্তী বৈদিক যুগ বা লেটার বৈদিক পিরিয়ড বলা হয়। পরবর্তী বৈদিক গ্রন্থগুলো যথা সাম, যজু, অথর্ববেদ থেকে ব্রাহ্মণ, আরণ্যক ও কয়েকটি উপনিষদ থেকে এই যুগের কথা জানা যায়। এছাড়া হস্তিনাপুরে খনন কার্যের ফলে আবিষ্কৃত 1000 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিও আমাদের নানাভাবে সাহায্য করে। তবে বৈদিক সাহিত্য হল এই যুগের প্রধান উপাদান। এই যুগের সময়সীমা মোটামুটিভাবে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই যুগে আর্যদের সামাজিক ও অর্থনৈতিক জীবন ঋগ্বৈদিক যুগের থেকে পরিবর্তিত ছিল। প্রশ্নানুসারে পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করার জন্য আমাদের এই প্রবন্ধের অবতারণা। এরপরে তোমরা পয়েন্ট করবে সামাজিক জীবন। পরবর্তী বৈদিক যুগে বর্ণভেদ বা শ্রেণীভেদ প্রথা খরতর হয়। বিভিন্ন শ্রেণী ও বর্ণের মধ্যে বৈষম্য বাড়ে। পূর্ব ও দক্ষিণ ভারতে আর্য জাতি বিস্তারের সময় অনার্যদের সঙ্গে আর্যদের নিরন্তর যুদ্ধ বিগ্রহ চলত। এজন্য আর্য সমাজে রাজন্য বা যোদ্ধা শ্রেণীর প্রাধান্য বাড়ে। রাজন্য বা ক্ষত্রিয়রা সামরিক শক্তির জোরে ভূমি ও শাসন ক্ষমতা দখল করে সমাজে বিশেষ ক্ষমতাশালী হয়ে ওঠে। অপরদিকে ব্রাহ্মণ বা পুরোহিতরাও যাগযজ্ঞ, পূজা অর্চনার একচেটিয়া অধিকার কায়েম করে। অলৌকিক ক্ষমতার অধিকারী হিসাবে বিশেষ মর্যাদাও তারা আদায় করে। ব্রাহ্মণরা উপনয়ন প্রথার মাধ্যমে উপবীত ধারণ করেন। উপনয়নের ফলে ব্রাহ্মণরা দ্বিজ নাম পায়। ব্রাহ্মণরা রাজাকে মন্ত্রণা দিতেন এবং নিজেকে রাজ্যের রক্ষক মনে করতেন। তারা নিজেকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলেও দাবি করতেন। এইভাবে এই যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় শ্রেণীর প্রাধান্য স্থাপিত হয়। এরপরে তোমরা নেক্সট প্যারা করবে, আর্য বৈশ্যরা এই যুগে কৃষি ও পশুপালন ছাড়া আরও নানা বৃত্তি নেয়। জীবনযাত্রার জটিলতা বাড়ার ফলে বৃত্তির সংখ্যা বাড়ে। বাণিজ্য শিল্পের কাজ, হাতের কাজ প্রভৃতি নানা উৎপাদনমূলক কাজে বৈশ্য শ্রেণী নিজেদের নিয়োজিত করে। বৈশ্যরা কৃষির দ্বারা খাদ্য, শিল্পের দ্বারা প্রয়োজনীয় দ্রব্য এবং বাণিজ্যের দ্বারা সম্পদ উৎপাদন করলেও সমাজে তাদের মর্যাদা ও স্থান নিচে নেমে যায়। মূলত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের প্রাধান্য বৃদ্ধি পায়। ঋগ্বেদের যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মতো বৈশ্যরা যে সমমর্যাদা ভোগ করত তা পরবর্তী বৈদিক যুগে কমে যায়। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা বৈশ্যদের হেয় করে এবং অস্পৃশ্যতার চিন্তাধারা দানা বাঁধে। এভাবে এই যুগে বংশানুক্রমিক ভিত্তিতে অবলম্বন করে জাতিভেদ প্রথার সূচনা হয় এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র 4টি শ্রেণী গঠন হয়।
এরপর তোমাদের নেক্সট প্যারা, পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের অবস্থা সর্বাপেক্ষা খারাপ হয়। সমাজের কাঠামোয় শূদ্রের স্থান সবার নিচে স্থাপন করা হয় এবং তাদের অপবিত্র বলে গণ্য করা হয়। শূদ্রকে সমাজের 3 বর্ণের অধীন ও 3 বর্ণের সম্পত্তি বলে মনে করা হতো। শূদ্রদের অপবিত্রতা মনে করার জন্য যজ্ঞস্থান বা দেবপূজোয় আসা নিষিদ্ধ ছিল। উচ্চবর্ণের লোকেরা চতুরাশ্রম পালন করলেও শূদ্রের এই অধিকার ছিল না। এরপর তোমাদের নেক্সট প্যারা, পরবর্তী বৈদিক যুগে ব্রাত্য ও নিষাদ এই 2 জনগোষ্ঠীর পরিচয় পাওয়া যায়। ব্রাত্যরা জীবিকা হিসাবে পশুপালন করে যাযাবর জীবনযাপন করত। নিষাদরা বনে জঙ্গলে পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। বনের ফলমূল ও পশু পাখির মাংস খেয়ে বেঁচে থাকত। তখনও তারা খাদ্য আহরণকারী ছিল, খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়নি। এরপরে তোমাদের নেক্সট প্যারা, পরবর্তী বৈদিক যুগে নারীর মর্যাদা বহুল পরিমাণে হ্রাস পায়। এই যুগে সমাজে ব্রাহ্মণ বা পুরোহিত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পাওয়ার ফলে নারীদের ধর্মীয় অধিকার কমে যায়। তারা উপনয়নের অধিকার হারায়। নারীদের রাজনৈতিক ও সম্পত্তির অধিকার খর্ব হয়। সমাজে বাল্যবিবাহ, বহুবিবাহ, নারীর বহুপতিত্ব, পণপ্রথা প্রভৃতি প্রচলিত হয়। কন্যা সন্তান অনভিপ্রেত ছিল। নারীকে পণ্য ও ভোগের সামগ্রী বলে মনে করা হতো। কন্যা সন্তানের জন্মকে এই যুগে অভিশাপ মনে করা হতো। তবে নারীদের এই সামাজিক অবনমনের কালেও তাদের শিক্ষা অর্জনের সুযোগ ছিল। এই যুগের কয়েকজন শিক্ষিত নারী হলেন গার্গী ও মৈত্রেয়ী। এরপর তোমাদের নেক্সট প্যারা, পরবর্তী বৈদিক যুগে গমের মতো চাউল একটি প্রধান খাদ্যে পরিণত হয়। এই যুগে মানুষের মাংস ভক্ষণ করার অভ্যাস কমে যায়। লোকেরা সোমরস ও সুরা পান করতে শুরু করে। সুতি কাপড়ের সঙ্গে রেশমের ব্যবহার শুরু হয়। এরপর তোমরা পয়েন্ট করবে অর্থনৈতিক জীবন। প্রথম প্যারা, পরবর্তী বৈদিক যুগে বেশিরভাগই লোকেরা গ্রামে বসবাস করত। নগর জীবন এই যুগে অপরিচিত ছিল না, কারণ এই যুগে কাশী, কৌশাম্বী, মগধ, বিদেহ প্রভৃতি নগরের পরিচয় মেলে। গ্রাম অপেক্ষা নগর জীবন ছিল খুবই আরামদায়ক। গ্রামগুলিতে কৃষি ছিল প্রধান জীবিকা। লোহার নাগল টানার কাজে বলদ এবং মহিষের কথা জানা যায়। যুগে ধান ও গম ছিল প্রধান শস্য, কিন্তু তুলার প্রচলন ছিল বলে জানা যায়। জমিতে উন্নত সার ছড়ানো এবং উন্নত বীজ লাগানো এই যুগে শুরু হয়। এরপর তোমরা নেক্সট প্যারা করবে, পরবর্তী বৈদিক যুগে জমির মালিকানা ছিল পরিবারগুলির হাতে। পরিবারের কর্তা পরিবারের স্বার্থে জমি ব্যবহার করত। রাজা জমির মালিক ছিলেন না, তিনি শুধু রাজস্ব ভোগ করতেন। মূলত নারী ও শূদ্রদের জমিতে কোনো অধিকার ছিল না। এরপর তোমাদের পরের পয়েন্ট বা পরের প্যারা, ঋগ্বেদের যুগের মতো পরবর্তী বৈদিক যুগে আর্যরা পশুপালন করত। তারা পশুর খাদ্যের জন্য যাযাবরের মতো এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। আবার অনেকেই কৃষিকেই জীবিকা হিসেবে বেছে নিয়ে গৃহে বসবাস করত। ঘোড়া, গরু, মহিষ, ছাগলকে বাড়িতেই পোষ মানানো হতো। গাভী ছিল হত্যার অযোগ্য, কিন্তু কিছু কিছু পণ্ডিত বলেন যজ্ঞ উপলক্ষে গোহত্যা করা হতো এবং তার মাংস ভক্ষণ করা হতো। তাছাড়া এই সময় হাতিকে পোষ মানিয়ে যুদ্ধের কাজে ব্যবহার করা হতো।